নমস্কার, আমি শুভ্রজিৎ এবি নিউজে স্বাগত জানাই। প্রথমে হেডলাইন্স। মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে খুন করলেন অসহায় বাবা, পুলিশের কাছে আত্মসমর্পণ বাবার। শহরে চলছে লকডাউন, 11টা বাজতেই দোকান বাজার এবং রাস্তায় অবাধ যাতায়াত বন্ধ করতে তৎপর পুলিশ। রান্নার গ্যাস না পেয়ে জলপাইগুড়ি থানা মোড়ে পথ অবরোধ গ্রাহকদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আসছে বিস্তারিত সংবাদে। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনাস্থলে মৃত্যু হয় ছেলের। মৃতের নাম অনিমেষ দেবনাথ। পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্ত বাবার। জলপাইগুড়ি শহরের 23 নম্বর ওয়ার্ডের অরবিন্দনগরের ঘটনা। জলপাইগুড়ি অরবিন্দনগরের বাসিন্দা অনিল কুমার দেবনাথ তার একমাত্র ছেলে অনিমেষ দেবনাথের অত্যাচার সহ্য করতে না পেরে রবিবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ও পেটে আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় ছেলে অনিমেষ দেবনাথের। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে প্রতিদিন নেশা করে বাড়িতে এসে পরিবারের লোকেদের ওপর অত্যাচার করত অনিমেষ দেবনাথ। পাশাপাশি বৃদ্ধ বাবা, তার স্ত্রী ও ছেলেকেও মারধর করত বলে অভিযোগ। প্রতিদিনের মতো এদিন রাতেও একই পরিস্থিতি তৈরি হয় বাড়িতে। অনিমেষের বাবা অনিল কুমার দেবনাথ ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ছেলের নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের লোকেদের ওপর চড়াও হয়। ছেলের এই অত্যাচার সহ্য করতে না পেরে অনিলবাবু একটি ধারালো অস্ত্র দিয়ে ছেলের পেটে ও গলায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলে অনিমেষ দেবনাথের। সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের কাছে অভিযুক্ত বাবা অনিল কুমার দেবনাথ আত্মসমর্পণ করেন। আমি আর সহ্য করতে পারছিলাম না এই অশান্তি। কেন, কি অসহ্যটা, কি অসুবিধাটা কি? সুমেন্দা বাড়ি ঢুকে মদ খেয়ে আইসা, বাড়ি ঢুকে এসে আরও কিছু খায় মদের সঙ্গে, খেয়ে আসে আইসা ওই বৌমার উপর অত্যাচার, না আমার নাতির উপর অত্যাচার, আমাদের উপর অত্যাচার, মায়ের উপর অত্যাচার। কোনো কোনো সময় মাকে 2-1 বার মারছে, ফাটায় দিছে। ছেলেকেই নিজের হাতে খুন করতে হলো? কী করবো, উপায় ছিল না। কটার সময় আজকে ঘটনা এটা? তখন প্রায় 2টা। হ্যাঁ, 2টা রাত্রি 2টায়? কি তখন কেন, ওই সময় কি অসুবিধা কি হতো? খুব অত্যাচার করছে। আজকেও করেছে? হ্যাঁ, এই দরজা ভাঙে, এই লাগতে আয়, এই ওই ঘরে বৌমার ঘরে যায়, ওখানে যায় ডাকাডাকি করে, না আসলে খারাপ হবে, ডেকে নিব। আপনি কি দিয়ে হঠাৎ করে কি মনে হলো, কেন? আমার অনেক দিন থেকে আমার সহ্য হচ্ছে না ওর অত্যাচার। এত অত্যাচার করে, আমি দোকানে থাকি, বাড়ি এসে অত্যাচার করে। আজকে কি করো, তারপরে কি হলো আজকের রাতে? তারপর মেরে দিছি। অনিল কুমার দেবনাথের জলপাইগুড়ি দিনবাজারে একটি সবজির দোকান রয়েছে। অনিল বাবু ও তার ছেলে অনিমেষ দুজনেই এই সবজির দোকান চালাতেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। ও বাড়িতে সমস্যা করতো, নেশা করে আসতো, বাড়ির প্রত্যেকটা লোক অত্যাচারিত, বাবা মা বউ ছেলে অতিষ্ঠ হয়ে গেছিলো। দীর্ঘদিন ধরেই অনেক চেষ্টা করছে, সবাই বুঝাইছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একটু বুঝাইছে, কিন্তু কোনোভাবেই ও ঠিক হয়নি। তার এই চরম পরিণতি হচ্ছে কালকে হয়েছে। কি হয়েছে? কালকে খুব সম্ভবত রাত্রেবেলা
বোধহয় আবার খুব সমস্যা হয়েছিল, খুব ঝগড়াঝাটি হয়েছে, তারপরে বোধহয় বাবা যা স্টেটমেন্ট দিল, বাবাই নিজেই ওকে খুন করেছে। ও বিভিন্ন অনেক দিন ধরেই, প্রায় 15-20 বছর ধরে নেশা করে এসে বাড়িতে অত্যাচার করতো, বাবা মা সবাইকে। এরকম মাঝে মাঝে হয়েছে, আমরা পাড়া প্রতিবেশী হিসেবে গিয়ে অনেকদিন মিটিয়ে দিয়ে আসছি, বুঝিয়েছি, কিন্তু কোনো কিছুই হয় নাই। বাড়ির লোক ওকে চিকিৎসাও করিয়েছিল, কিন্তু কোনো দিকে কিছু নেই। কালকে চরম আকার ধারণ করছে, সেখান থেকে এই মর্মান্তিক পরিণতিটা। কি হয়েছিল কালকে? কালকে আনুমানিক রাত 1টা-1:30 নাগাদ ও রাত্রে নেশা করে এসছে, আবার বেরিয়ে গিয়ে আবারও নেশা করছে। তারপরে সবাই, ওর যে ছেলে বউ মা ঘুমিয়ে পড়ছে, বাবার সাথে বোধহয় মারামারি হয়েছে, ধস্তাধস্তি হয়েছে। বাবা তখন হিট অফ দ্য মুভমেন্ট এই ঘটনাটা ঘটায়। কি দিয়ে ঘটালো ঘটনাটা? এটা আমরা যা দেখেছি, পুলিশ যা নিয়েছে, ওটা একটা দা হাসুয়া জাতীয় কিছু দিয়ে ওকে কোপানো হয় আর কি। সোমবার লকডাউনের দিনেও জলপাইগুড়ি শহরে মানুষের অসচেতনতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সকাল 11টার পর লকডাউন শুরু হলেও বিভিন্ন জায়গায় মানুষকে চলতে দেখা গিয়েছে। বেশ কিছু দোকানপাট খোলা ছিল। পুলিশের পক্ষ থেকে সেই সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। লকডাউনের দোকান বন্ধ হলেও সোমবার 11টার পর জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের ভিড় ছিল যথেষ্টই। কোতোয়ালি থানার আইসি বিপুল সিনহার নেতৃত্বে পুলিশ বাহিনী রাস্তায় নামতে শুনশান হয় শহর। খোলা দোকান বন্ধ করা হয়। পথ চলতি গাড়ি চালকদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় এদিন। করোনার সংক্রমণ রুখতে জলপাইগুড়ি শহরে সোমবার থেকে ফের লকডাউন শুরু হয়েছে। লকডাউন চলবে টানা 5 দিন। সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত বাজার ও মুদি দোকান খোলা থাকবে। এরপর ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। অন্যদিকে গণপরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে। তারপরেও একাংশ বাসিন্দা শহরের রাস্তায় বেরোন। এদিন বিশাল পুলিশ বাহিনী শহরে রুটমার্চ করে। লাঠি হাতে বিনা কারণে বের হওয়া বাসিন্দাদের তাড়া করতে দেখা যায় পুলিশকে। তাদের এই নজরদারি লাগাতার চলবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। করোনা মোকাবিলার জন্য পান্ডাপাড়া কালীবাড়ি বাজারে নির্দিষ্ট সময়সীমা বহাল রাখা হলো। মাস্ক ছাড়া বাজারে কেউ এলে তার কাছে জিনিস বিক্রি করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পান্ডাপাড়া কালীবাড়ি বাজার কমিটি, স্থানীয় ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রধান উপপ্রধান মিলিয়ে রবিবার বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজারগুলি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। এরপর সব দোকানপাট বন্ধ হয়ে যাবে। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই মাস্ক পরতে হবে। কেউ যদি মাস্ক ব্যবহার না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ক্রেতা মাস্ক ছাড়া বাজারে এলে তাকে কোনো জিনিস বিক্রি করা হবে না। এছাড়া বাজারের ভিড় এড়াতে প্রবেশপথ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। কোনো গাড়ি নিয়ে বাজারে প্রবেশ করা যাবে না, ভিড়ও করা যাবে না। যে আমরা এখানে বাস লাগিয়ে দেবো, বাস লাগিয়ে দিয়ে যাতে ভিতরে কোনো যান মানে বাইক, সাইকেল, কোনো গাড়ি যাতে চলাচল না ঢোকে। এবং বাজার আমাদের ওই বাসের জন্য, বাস লাগানোর জন্য যে অনেকে ভাববেন যে এটা কন্টেনমেন্ট জোন করা হয়েছে, এটা কোনো কন্টেনমেন্ট জোন না। আমাদের সেফটি, আমাদের এই এলাকায় বাজার করতে যারা আসবেন তাদের সেফটির জন্যই এই আমাদের এটা করা। এবং তার সাথে বলি, যারা যারা বাজারে আসবেন তাদেরকে মাস্ক পরে আসতে হবে। এবং যারা বাজারে ব্যবসা করছে তারাও যেন মাস্ক পরে থাকে। মাস্ক পরে তাদেরকে যাতে যে জিনিস যারা নিতে চাবে তাদেরকে দেয়। বাজারে যদি কেউ বিনা মাস্কে যদি বাজারে ঘোরাফেরা করে তাহলে আইনিভাবে যে পদক্ষেপ প্রশাসন করবে। গ্যাস না পেয়ে গ্রাহকদের পথ অবরোধ জলপাইগুড়ি থানা মোড়ে। গ্রাহকদের অভিযোগ 3-4 দিন থেকে গ্যাস না পেয়ে ঘুরে যেতে হচ্ছে। গ্যাস নিয়ে কালোবাজারি করছে কর্তৃপক্ষ। সোমবার জলপাইগুড়ি থানা মোড়ে অবস্থিত একটি গ্যাসের দপ্তরে সকাল 7টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন গ্রাহকরা। দপ্তরের কর্মীরা গিয়ে গ্রাহকদের জানিয়ে দেন গ্যাস নেই, সে কারণে গ্যাস বুকিং করা হবে না। এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে যান গ্যাস নিতে আসা লাইনে থাকা প্রায় 100 গ্রাহক। গ্রাহকদের অভিযোগ, গত 3-4 দিন থেকে গ্যাস নেই বলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, অথচ গোডাউনে প্রচুর গ্যাস মজুত রয়েছে। এরপরই গ্রাহকরা জলপাইগুড়ি থানা মোড়ের রাস্তা অবরোধ শুরু করেন। গ্রাহকদের দাবি, গ্যাস বুকিংয়ের জন্য আলাদা পদ্ধতির কথা বলা হয়েছে, সেটা গ্রাহকদের জানানো হয়নি। এছাড়াও যে পদ্ধতিতে গ্যাস বুকিংয়ের কথা বলা হয়েছে সেটা অনেক গ্রাহকই করতে পারবেন না। তাহলে সেই গ্রাহকরা গ্যাস পাবেন কি করে? পাশাপাশি তাদের অভিযোগ, গ্যাস নিয়ে এই লকডাউনের মধ্যে কালোবাজারি করছে কর্তৃপক্ষ। গ্যাস নিতে আসছি, আজকে 1 দিন 2 দিন 3 দিন থেকে ঘোরাচ্ছে, গ্যাস নেই, বুক করতে হবে। এই যে বুকিংয়ের যে মেসেজটা অনেকে টাঙানো আছে, অনেকেই জানে না বুক করতে। যে নাম স্বাক্ষর করতে পারে না সে বুকটা কি করে করবে?
এই মেসেজটা প্রত্যেকের মোবাইল নাম্বার দেওয়া আছে, তারা পাঠিয়ে দিতে পারে না ঘরে ঘরে। আজকে 1 মাস, আজকে আমি গ্যাস নিয়ে গেলাম, কালকের থেকে একটা নিয়ম লাগু করে দিল, সেই নিয়মটা আমি জানবো কি করে? আজকে কি করলেন, কি দাবিতে? আজকে গ্যাস আমরা যারা আছি, যাদের বই জমা আছে, তাদের সবাইকে গ্যাস দিতে হবে, নইলে আমরা এখানে রাস্তা অবরোধ করলাম। গ্যাস দিচ্ছে না কেন? দিচ্ছে না বলছে ওদের গ্যাসের ক্রাইসিস, গ্যাস নেই, গাড়ি আসছে না, অমুক তমুক। অনেক সকাল থেকে আছেন নাকি? সকাল থেকে লাইন দিয়ে সবাই আসছে, একটা লিস্ট করা হয়েছে 50 জনের, সেই 8টার 7:30 থেকে এসে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বুকিং করতে হবে, আমি তো বুকিং এর কিছুই জানি না, তাহলে কি করে পারবো? আমরা তো রান্না খাওয়া সব বন্ধ, 2 দিন থেকে গ্যাসের জন্য ঘুরতে বলে এই গ্যাস না হবে না, কি হবে না, এরা তালিবালি করতেছে। যারা পয়সা বেশি দিচ্ছেন তাদের গ্যাস দিচ্ছে, এটা ন্যায্য মূল্যে গ্যাস দিবে, সেটাই আমরা চাই। আমাদের যতগুলো লাইনে আসছে আমাদের এটা গ্যাস দিবে, এটা আমাদের দাবি। কখন থেকে আছেন? আমরা এই যে সকাল 8টার থেকে দাঁড়ায় আছি। কি বলছে ওনারা, কি বলছে? ওনারা বলছে যে এখন গ্যাস আমরা দিব না, এখন গ্যাস নাই, কত গ্যাস নাই। এদিকে দেখলাম গোডাউনে গিয়ে অনেক গ্যাস। এদিকে অবরোধের খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, যদিও গ্রাহকদের এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে চায়নি কর্তৃপক্ষ। বিষধর সাপের কামড়ে এক কিশোরীর জীবন আশঙ্কাজনক হলেও পরিবেশ রক্ষার জন্য সেই বিষধর সাপটিকে গ্রামবাসীরা তুলে দিলেন বন দপ্তরের হাতে। রবিবার বিকেলে জলপাইগুড়ি শহর লাগোয়া চনপাড়া এলাকায় একটি বিষধর গোখরো সাপ ঝুমা রায় নামে 7 বছর বয়সীর এক কিশোরীর পায়ে কামড়ে দেয়। এরপর ওই কিশোরীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন কিশোরীর অবস্থা এখন কতটা ঠিক আছে তা বলা যাচ্ছে না। এই কথা শুনেও এলাকার মানুষ পরিবেশ রক্ষার কথা চিন্তা করে সাপটির কোনো ক্ষতি না করে বন দপ্তরের হাতে তুলে দেন। বিনামূল্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে অক্সিজেন সিলিন্ডার পরিষেবা দেওয়ার কাজ শুরু করলো জলপাইগুড়ি লায়ন্স ক্লাব। বিনামূল্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে অক্সিজেন সিলিন্ডার পরিষেবা দেওয়ার কাজ শুরু করলো জলপাইগুড়ি লায়ন্স ক্লাব। সোমবার একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি থানা মোড়ের অরবিন্দ পার্কে এই কথা ঘোষণা করেন লায়ন্স ক্লাবের সদস্যরা। করোনার কথা চিন্তা করে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। আপাতত 11টি সিলিন্ডার দিয়ে শুরু করা হয়েছে এই মহৎ কাজ। এই শুভ কাজের উদ্বোধন করেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায়। ফিতা কেটে এই পরিষেবার উদ্বোধন করা হয়। আগামীতেও এই ধরনের কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের ক্যাবিনেট মেম্বার সুব্রত বাগচি। তার কথায় প্রজেক্টটির নাম রাখা হয়েছে অক্সি ব্যাংক। অক্সিজেন ব্যাংক আমরা একটা তৈরি করেছি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে, লায়ন্স ক্লাব জলপাইগুড়ির পক্ষ থেকে। যেভাবে চারিদিকে মহামারীতে মানুষ আক্রান্ত হচ্ছে, এখন সরকার ঠিক করেছে যে বাড়িতে থেকেও চিকিৎসা হবে। সেই ক্ষেত্রে যদি অক্সিজেন সাপোর্ট করার দরকার পড়ে, আমরা সেই সাপোর্টটা প্রোভাইড করব। এই সাপোর্টটা আমরা জলপাইগুড়িবাসীর জন্য আজকে উৎসর্গ করছি। জলপাইগুড়ি জেলা জুড়ে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলার বেহাল স্বাস্থ্য ব্যবস্থার অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে অবস্থান কর্মসূচি করল বৃহত্তর বাম ঐক্য। রাজ্য সরকারের করোনা সংক্রান্ত উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত রায়ের অপসারণ, রাজ্য জুড়ে করোনা সংক্রান্ত চিকিৎসা পরিকাঠামো ও পরিষেবার উন্নয়ন, বেশি বেশি করে করোনা টেস্টের ব্যবস্থা করা, আতঙ্ক দূর করতে সরকারি ইতিবাচক পদক্ষেপ, চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রতিদিন জনসমক্ষে প্রকাশ সহ বিভিন্ন দাবিতে রবিবার জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে অবস্থান বিক্ষোভ করে জলপাইগুড়ি জেলা বৃহত্তর বাম ঐক্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, কৌশিক ভট্টাচার্য, গোবিন্দ রায়, পরিতোষ ঘোষ, প্রদীপ গোস্বামী সহ অন্যরা। যিনি হচ্ছেন গণতন্ত্রের ধারা এখানে দায়িত্ব পেয়েছেন, তার যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। ফলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে অযোগ্য মানুষকে তার অপদার্থতা প্রমাণ করবার জন্য এই দায়িত্বে আর কতদিন রাখবেন? মানুষের তো মৃত্যু হচ্ছে, মানুষের মধ্যে সংক্রমণ বাড়ছে। সুতরাং সেই জায়গায় আমরা আশা করব ওই ভদ্রলোক যিনি ডাক্তার পদবাচ্য মানুষটি, যিনি হচ্ছেন যার পদত্যাগ করা উচিত।
মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি তুলে আন্দোলন করায় জলপাইগুড়ি সদর হাসপাতালের 3 ঠিকা কর্মীকে কাজ থেকে ছাঁটাইয়ের চিঠি দেওয়া হয়েছে এজেন্সি থেকে। এই প্রতিবাদ জানিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন তারা। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পিডব্লিউডির অধীনে থাকা এজেন্সির 12 জন ঠিকাকর্মী কর্মরত রয়েছেন জেনারেটর ও কল সেন্টারে। তাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা, পরিচয়পত্র দেওয়া, সাপ্তাহিক ছুটি দেওয়া সহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন এজেন্সির কাছে, কিন্তু তা এজেন্সি মানেনি। এরপর এইসব দাবিতে তারা জলপাইগুড়ি ডিএলসি দপ্তরের দ্বারস্থ হন। ডিএলসি দপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এজেন্সি তাদের দাবিগুলি মেনে নেবে, কিন্তু এজেন্সি আজ পর্যন্ত কোনো দাবি পূরণ করেনি। উল্টে জেনারেটর বিভাগের সচিন রায় এবং কল সেন্টারে প্রদীপ রাউত ও সুনীল রায়কে 1 অগাস্ট থেকে ছাঁটাই করার চিঠি পাঠানো হয় মেসার্স ভৌমিক অ্যান্ড কোম্পানি নামক ওই এজেন্সি থেকে। এই চিঠি পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। তাদের কথায় ন্যায্য দাবি জানাতে গিয়ে এভাবে ছাঁটাই হতে হবে তা তারা কোনোভাবেই মানতে পারছেন না। 20/6/2020 তারিখে আমাদের একটা চিঠি ধরা 3 জনকে, জেনারেটরের কর্মী সচিন রায় এবং কল সেন্টারের কর্মী প্রদীপ রাউত, সুনীল রায়, ওখান থেকে 2 জন, জেনারেটর থেকে 1 জন। আমাদের 12 জনের মধ্যে 3 জনকে আমাদেরকে একটা কাজ থেকে বাদ দেওয়ার চিঠি ধরায়। সেটা আমরা চাইছি যে আমাদের এইরকম মানে করোনা আবহের মধ্যে আমরা এত অতি কষ্টে কাজ করছি, এটাকে আমরা ছাঁটাই করা কোনো মতে বরদাস্ত করব না। এখন চাইছি আমাদের এইভাবে অন্যায়ভাবে আমাদেরকে কাউকে ছাড়ানো যাবে না। এখন আমাদের কাজে বহাল রাখতে লাগবে এবং ন্যূনতম যেটা দাবি ছিল সেটা ওনাকে চালু করতে হবে। হাতির তাণ্ডব রাজগঞ্জ ব্লকের মিলনপল্লীতে। ঘর ভেঙে বেশ কয়েক বস্তা ধান খেয়ে চম্পট দিল একটি দাঁতাল হাতি। বৈকুণ্ঠপুর জঙ্গলের বেলাকুবা রেঞ্জের অধীন মিলনপল্লী গ্রামে অবিরাম বিশ্বাসের বাড়িতে রবিবার রাতে একটি দাঁতাল হাতি জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে তাণ্ডব চালায়। অবিরাম বিশ্বাসের ঘর ভেঙে কয়েক বস্তা ধান খেয়ে পালিয়ে যায় হাতিটি। এ বিষয়ে অবিরাম বিশ্বাস জানান, এদিন গভীর রাতে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে দাঁতাল হাতিটি গ্রামে চলে আসে, তারপর তাণ্ডব শুরু করে। তাদের ঘর ভেঙে বেশ কয়েক বস্তা ধান খেয়ে ফিরে যায়। গত কয়েক বছর আগে তার ছোট ভাইকে হাতি মেরে ফেলেছিল। খুব আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। সোমবার দুপুর পর্যন্ত বনকর্মীরা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেন অবিরাম বিশ্বাস। ক্ষতি হয়েছে, ঘর ভাঙছে, ঘর ভেঙে গাছের কাঁঠাল পারে খাইছে, ধান খাইছে 8-9 বস্তা, খাইয়ে দিয়ে ছেড়ে দিয়ে বাড়ি হয়ে গেছে। তখন কি ঘুমিয়েছিলেন? হাতি বাড়িতে ঢুকলে গেলে ঘুমাই থাকা যায় নাকি? আমার ঘরের মধ্যে দরজা দিয়ে দাঁড়াইছিলাম। এরকম আগেও কি ঢুকেছিল? আগের মধ্যে এবার ঢুকে নাই, গতবার ঢুকছিল একটা। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক তো আমাদের অনেকটাই আছে। হাতি বাড়িতে ঢুকলে কি আতঙ্ক না হয়ে পারে? এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যিক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। দেখছেন এবি নিউজ। ইন্দিরা কলোনিতে থাকা একটি কন্টেনমেন্ট জোনের 60টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শেখর ব্যানার্জি নামে এক ঠিকাদার।
জলপাইগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইন্দিরা কলোনির এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে বিশ্ব বাংলার কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। তার এলাকায় থাকা 7টি পরিবারকে নিয়ে কন্টেনমেন্ট জোন করেছে পুরসভা। পরিবারগুলির সদস্যরা এখন গৃহবন্দী রয়েছেন। সেই পরিবারগুলিকে সোমবার সকালে চাল, ডাল, তেল, আলু, লবণ, মশলা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলেন শেখর ব্যানার্জি নামে এক ঠিকাদার। একটু অসুবিধা আছে, ওই জন্য আমরা ব্যক্তিগতভাবে আমি খাবার পাঠিয়েছি। আপনি নিজে পাঠাচ্ছেন? হ্যাঁ, চাল, ডাল, তেল, নুন, আলু, এসব। কটা পরিবার আছে? 7টা পরিবার দিয়েছি। আবার 14 দিন তো, আবার 7 দিন পরে আবার দেবো একবার। এদিকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেছেন বাসিন্দারা। অসুবিধা বলতে অসুবিধা তো হচ্ছে, এই বেরোতে পারছি না, অনেক কিছুই অসুবিধা। তো এই যে খাবার দিয়ে গেল, খুশি? হ্যাঁ, আমরা খুশি। করোনা মহামারীতে সমাজের কল্যাণে ও নতুনপাড়া আদি সর্বজনীন পুজো কমিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে রক্তের সংকটের মুহূর্তে এবার রক্ত দিতে এগিয়ে এলো নতুনপাড়া আদি সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা। সোমবার নতুনপাড়া আদি সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবির থেকে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ব্লাড ব্যাংকে পাঠানো হয়। উপস্থিত ছিলেন শুভব্রত চৌধুরী, অর্ক সাহারায়, রিন্টু চৌধুরী সহ অন্যরা। লাটাগুড়ি পঞ্চবটি রিসোর্টের সামনে থেকে একটি কিংকোবরা সাপ উদ্ধার করা হয়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বন দপ্তরের সহযোগিতায় কিং কোবরা সাপটিকে উদ্ধার করেন। কিং কোবরাটি 12 ফুট লম্বা। উল্লেখ্য, বিগত দিনেও এই ধরনের কিং কোবরা সাপ উদ্ধার হয়েছে এলাকায়। মূলত বর্ষার সময় বিভিন্ন প্রজাতির সাপ লোকালয়ে বেরিয়ে আসে। কিং কোবরা সাপটিকে লাটাগুড়ি এনআইসিতে রাখা হয়েছে। লাটাগুড়ি পঞ্চবটি রিসোর্টের সামনে একটি কিংকোবরা সাপ দেখতে পায়। তো সেখান থেকে বন দপ্তরের কাছে খবর যায়। বন দপ্তরের সূত্রে আমাদের কাছে খবর আসে। আমরা ঘটনাস্থলে পৌঁছেই এবং বন দপ্তরের পূর্ণ সহযোগিতায় আমরা এই সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটি অনুমানিক 12 ফিটের মতো হবে। এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে খুন করলেন অসহায় বাবা। পুলিশের কাছে আত্মসমর্পণ বাবার। শহরে চলছে লকডাউন। 11টা বাজতেই দোকান, বাজার এবং রাস্তায় অবাধ যাতায়াত বন্ধ করতে তৎপর পুলিশ। রান্নার গ্যাস না পেয়ে জলপাইগুড়ি থানা মোড়ে পথ অবরোধ গ্রাহকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।